হ্যালো স্টুডেন্ট, আজকে কেমিস্ট্রি বা রসায়নের আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি। আমি লাস্ট ক্লাসে তোমাদেরকে যে চ্যাপ্টারটা শুরু করেছিলাম তোমাদের কাছে, সেটা হচ্ছে বিভিন্ন মৌল ও যৌগের ব্যবহার, যে ইম্পর্টেন্ট কম্পাউন্ডসগুলো আছে যেগুলো থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে। এবং এটা মনে রাখবে যে রসায়নের এই জায়গা থেকে একটা দুটো প্রশ্ন প্রত্যেক পরীক্ষাতে আসে, তার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। আগের দিন আমি 7টা কম্পাউন্ড পড়েছি, আজকে আরো 7টা পড়াবো, ঠিক আছে? এভাবে আমি কমপ্লিট করব। তাহলে দেখো, আজকে যে কম্পাউন্ড গুলো আছে আমি ভালো করে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, দেখে নাও এবং পয়েন্ট গুলো নোট করো খাতাতে। দেখো, প্রথম যেটা পড়াবো তার নাম হচ্ছে সালফার। সালফারের নাম তোমরা শুনেছো, ঠিক আছে? সালফার, যার সংকেত হচ্ছে এস, ঠিক আছে? এই সালফার মেনলি সালফিউরিক অ্যাসিড এবং সালফার ডাই অক্সাইড তৈরিতে ব্যবহৃত হয়। সালফিউরিক অ্যাসিডের সংকেত কি? এই যে পরে পড়াবো আমি H2SO4। আর সালফার ডাই অক্সাইডের সংকেত হচ্ছে SO2। সালফার ডাই অক্সাইডের সংকেত হচ্ছে SO2। ডাই অক্সাইড O2 আছে, ওই জন্য SO2 হচ্ছে সালফার ডাই অক্সাইড। তাহলে এই দুটো তৈরিতে ব্যবহার করা হয় সালফারকে। আর সালফারকে কিসে ব্যবহার করা হয় না, সালফার ড্রাগ তৈরিতে। ড্রাগ মানে ওষুধ, ঠিক আছে? সালফার ড্রাগ কি রকম ড্রাগ? বিভিন্ন, ধরো সেটা অ্যান্টিবায়োটিক হতে পারে, ঠিক আছে? কিন্তু একটা প্রবলেম কি না, এই সালফার ড্রাগে অনেকের অ্যালার্জি থাকে, এবং যাদের অ্যালার্জি থাকে তার ডাক্তাররা জিজ্ঞেস করে যে আপনার সালফারে কোনো অ্যালার্জি নেই তো, ঠিক আছে? যদি অ্যালার্জি থাকে তাহলে সালফার ড্রাগ তাকে দেওয়া হয় না, এটুকু জেনে রাখবে। তাহলে সালফার ড্রাগ তৈরিতে ব্যবহৃত হয়। আরেকটা ইম্পর্টেন্ট কি ব্যবহার আছে যেটা পরীক্ষাতে আসে, সেটা মেনলি হচ্ছে রবারের ভালকানাইজেশনে ব্যবহৃত হয়, ঠিক আছে? ভালকানাইজেশন কি, ঠিক আছে? এটা তোমাদের মনে প্রশ্ন থাকতেই পারে যে ভালকানাইজেশন জিনিসটা কি। না, ভালকানাইজেশন হচ্ছে কোনো প্রাকৃতিক রাবারকে তার স্থিতিস্থাপকতা বৃদ্ধি করা এবং তার শক্তি বৃদ্ধি করা, মানে রাবারের শক্তি এবং স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতা মানে কি? রাবারটা টানলে বেশি দূর পর্যন্ত যাবে, ঠিক আছে, ছিঁড়বে না, এটাকে স্থিতিস্থাপকতা বৃদ্ধি করা বলে। এই স্থিতিস্থাপকতা বৃদ্ধি করতে ভ্যালকানাইজেশন করা হয় রবার কি দ্বারা না, সালফার দ্বারা। সালফার দেওয়া এবং হিট করা হয়, ঠিক আছে? তাহলে রবারের ভ্যালকানাইজেশনে সালফার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এই জন্য এটা ভেরি ইম্পর্টেন্ট ফর এক্সাম পারপাস, ঠিক আছে? এবার নেক্সট দেখো, সালফার থেকে কি তৈরি হয় বললাম, সালফিউরিক অ্যাসিড। তার সংকেত হচ্ছে H2SO4। তোমরা ছোট থেকে পড়ে আসছো, এটা তোমরা জানো। এই H2SO4 এর দুটো ব্যবহার ইম্পর্টেন্ট, সেই দুটোই লিখেছি। একটা হচ্ছে পেট্রোলিয়াম শোধনে ব্যবহৃত হয়, আর যেটা ভেরি ইম্পর্টেন্ট, যেটা পরীক্ষায় পড়ে, সেটা হচ্ছে TNT তৈরিতে ব্যবহৃত হয়। TNT জিনিসটা কি না, TNTর পুরো নাম হচ্ছে ট্রাই নাইট্রোটলুইন। লিখে দিচ্ছি, ট্রাই নাইট্রোটলুইন। তাহলে ট্রাই নাইট্রোটলুইনটা কি না, ট্রাই নাইট্রোটলুইন হচ্ছে একটা বিস্ফোরক, যেটা দিয়ে বিস্ফোরণ ঘটানো হয়, ঠিক আছে? তোমরা রিসেন্টলি ইন্ডিয়া পাকিস্তানের একটা যে যুদ্ধ হচ্ছিল, যে তোমার ড্রোন আসছিল, ড্রোনে এসে বিস্ফোরণ হচ্ছিল, ড্রোনের ভিতর বিস্ফোরক রাখা হচ্ছিল, তার ফলে বিস্ফোরণটা হচ্ছিল। TNTও একটা সেই ধরনের বিস্ফোরক। কি পুরো নাম হচ্ছে ট্রাই নাইট্রোটলুইন। এবার দেখো, এই সব কম্পাউন্ড গুলো, এগুলো হচ্ছে একটা অর্গানিক কম্পাউন্ড, এগুলোর কিছু নির্দিষ্ট স্ট্রাকচার আছে, ঠিক আছে? এরকম H2SO4 এরও স্ট্রাকচার আছে। এইগুলো কিরকম করে লিখতে হয় দেখো, ট্রাই নাইট্রোটলুইন আমি এখানে আঁকছি, দেখো এইরকম ভাবে। দেখো, যারা সায়েন্সের স্টুডেন্ট তারা ইজিলি বুঝতে পারবে। এই রিংটাকে বলা হয় বেঞ্জিন রিং, ঠিক আছে? আমি জৈব রসায়ন যখন পড়াবো আরো ভালো করে ডিটেলস পড়াবো তোমাদেরকে। এই বেঞ্জিন রিং এর এই যে একটা ছাড়া দেখো, একটা ছেড়ে একটা ডবল বন্ড, এগুলোকে বলে একটা ছেড়ে একটা ডবল বন্ড, একটা ছেড়ে একটা ডবল বন্ড। ডবল বন্ড মানে কি, এখানে একটা সিগমা বন্ড থাকবে, একটা পাই বন্ড থাকবে। আমি রাসায়নিক বন্ধন তোমাদেরকে পড়েছি, ঠিক আছে? আর এই যে এই একটা পয়েন্টে একটা করে কার্বন আছে, তাহলে 6টা পয়েন্টে 6টা কার্বন আছে, ঠিক আছে? এবং দেখো, কার্বনের এইদিকে একটা বন্ড, এইদিকে একটা বন্ড, এইদিকে, মানে টোটাল একটা কার্বন দেখো 3টে করে বন্ড আছে, ঠিক আছে? তাহলে সেই কার্বনের সঙ্গে আরেকটা করে কি থাকে, হাইড্রোজেন থাকে, ঠিক আছে? এখানে একটা কার্বন থাকে, বন্ডের একটা হাইড্রোজেন। এটাকে আর দেখানো হয় না, এটা দেখলেই বুঝতে পারা যায় এটা হচ্ছে বেঞ্জিনের স্ট্রাকচার। এবারে বেঞ্জিনের এই একটা হাইড্রোজেন, যে কোনো একটা পজিশনে হাইড্রোজেনকে সরিয়ে যদি এখানে একটা CH3 গ্রুপ যোগ করা হয়, তখন তার নাম হয় টলুইন, ঠিক আছে? তাহলে তখন তার নাম হয়ে গেল টলুইন। এরপর দেখো,
এখানে কি বলেছে ট্রাইনাইট্রোটলুইন, এবং ট্রাইনাইট্রোটলুইন এখানে না তোমাকে পজিশন বলে দিতে হয়। এইটার অ্যাকচুয়াল ফুল ফর্ম হচ্ছে 2,4,6 ট্রাইনাইট্রোটলুইন। 2,4,6 কিভাবে? দেখো এই টলুইনের এই যে গ্রুপটা CH3 এটা হচ্ছে 1 নাম্বার পজিশন, তাহলে 2,4,6, ঠিক আছে। 2,4,6 কিভাবে হবে দেখো, 2 4 6, 1 এর পর 2 3 4 5 6, 2 4 6 ট্রাইনাইট্রো, নাইট্রো গ্রুপ মানে NO2। তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়াল এই যে বিস্ফোরক TNT এটা স্ট্রাকচার, এটা তোমরা চাইলে খাতায় নোট ডাউন করতে পারো। তাহলে 2,4,6 ট্রাইনাইট্রোটলুইনকে বলা হয় TNT, ঠিক আছে। এরপরে দেখো একটা ইম্পর্টেন্ট কম্পাউন্ড আছে, নাম হচ্ছে সোডিয়াম থায়োসালফেট। এটার সংকেতটা খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে Na2H2O3। সোডিয়াম থায়োসালফেটের সংকেত হচ্ছে Na2H2O3। অ্যাকচুয়াল থায়োসালফেট, যেটা থায়োসালফেট গ্রুপের সংকেত হচ্ছে H2O3 2-। তার জন্য এখানে 2- টাকে নিউট্রাল করার জন্য দুটো সোডিয়াম লেগেছে Na2। এগুলো যদি তোমরা ক্লাস চাও যে কোনো একটা নামের থেকে সংকেত, তার সংকেত কি হতে পারে বা সংকেত থেকে নাম কি হতে পারে, তাহলে তোমরা কমেন্টে জানাবে, আমি এটার জন্য একটা ডিটেইল ভিডিও বানিয়ে দেবো। তাহলে H2O3 থায়োসালফেট, তার সোডিয়াম থায়োসালফেট হচ্ছে Na2H2O3। তার সঙ্গে যে কমা দিয়ে 5H2O আছে, এটাকে আমি আগের ক্লাসে বলেছিলাম এটা হচ্ছে কেলাস জল, যেমন তুতে থাকতো 5H2O, CuS উপর কমা 5H2O, ঠিক আছে। তাহলে এর ব্যবহার গুলো দেখো, ব্যবহার হচ্ছে আলোকচিত্তে ফ্রিজিং এজেন্ট হিসাবে ব্যবহৃত হয়। মনে রাখবে আলোকচিত্তে ফ্রিজিং এজেন্ট, আলোকচিত্তে অনেক কিছুর অনেক রকম ব্যবহার আছে, তার মানে সোডিয়াম থায়োসালফেট কিন্তু ফ্রিজিং এজেন্ট হিসাবে ব্যবহৃত হয়। আর এটা খুব ইম্পর্টেন্ট, ফলজাত দ্রব্য সংরক্ষণে ব্যবহৃত হয়। বিভিন্ন যে ফল বাজারে বিক্রি হয় সেইগুলো সংরক্ষণ করতে সোডিয়াম থায়োসালফেট ব্যবহার করা হয়। যেমন শাকসবজিকে টাটকা রাখতে তুঁতে বা কপার সালফেট ব্যবহার করা হয়, তেমনি সোডিয়াম থায়োসালফেট ব্যবহার করা হয় ফলজাত দ্রব্য সংরক্ষণে। আর ব্লিচিং এর অ্যান্টিক্লোর হিসাবে ব্যবহৃত হয়। এখানে ব্লিচিং মানে কিন্তু ব্লিচিং পাউডার নয়, ঠিক আছে। এখানে ব্লিচিং মানে ব্লিচ করা, ঠিক আছে। এখানে ব্লিচিং মানে কিন্তু ব্লিচিং পাউডার নয়, ঠিক আছে। এখানে ব্লিচিং মানে হচ্ছে ব্লিচ করা। এই ব্লিচের যে অ্যান্টিক্লোর হিসাবে এটা কাজ করে। কি কাজ করে না, সোডিয়াম থায়োসালফেট, ঠিক আছে, বোঝা গেছে। আচ্ছা, এরপরে দেখো আমি 4টে যে ইম্পর্টেন্ট হ্যালোজেন কম্পাউন্ড আছে, হ্যালোজেন কম্পাউন্ড পড়িয়েছি তোমাদেরকে, পর্যায় সারণী পড়িয়েছি, ফার্স্ট ক্লাস ছিল কেমিস্ট্রি। যারা দেখোনি প্লেলিস্টে গিয়ে দেখো, সেখানে আমি কি বলেছিলাম, গ্রুপ 17 যে মৌলগুলো আছে 4টে ইম্পর্টেন্ট কম্পাউন্ড আছে, তার নাম হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এই 4টে কম্পাউন্ড সম্পর্কে আমি জানবো আজকে। দেখো কি কি আছে। প্রথম হচ্ছে ফ্লোরিন, যার সংকেত হচ্ছে F2। এটা হচ্ছে জারক হিসাবে, জারক মানে একদম তীব্র জারক, ঠিক আছে। সবচেয়ে টপ উপরে আছে পর্যায় সারণী, তার এই জারণ ক্ষমতা সব থেকে বেশি, ঠিক আছে। যত মৌল আছে তার মধ্যে সব থেকে বেশি জারণ ক্ষমতা হচ্ছে ফ্লোরিনের। এটা পর্যায় সারণী ক্লাস দেখো, বুঝতে পারবে যে কেন। জাস্ট এখানে আমি বলে দিচ্ছি এটা হচ্ছে জারক হিসাবে কাজ করে। নেক্সট যেটা, এটা ইম্পর্টেন্ট, পরীক্ষায় পড়ে, সেটা হচ্ছে টুথপেস্টে ব্যবহার করা হয় কিসের, দাঁতের ক্ষয় রোধ করতে। দাঁতের ক্ষয় রোধ করতে টুথপেস্টে এটা ব্যবহার করা। নেক্সট এটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, টেফলন তৈরিতে। টেফলন, টেফলন ঠিক নাইলনের মতোই, ঠিক আছে। এটা একটা প্লাস্টিক। কি টেফলন? টেফলন হচ্ছে একটা পলিমার, ঠিক আছে। কিসের পলিমার না, টেট্রাফ্লুরোইথিলিন। পলিটেট্রাফ্লুরোইথিলিনকে টেফলন বলে। তাহলে অপশনে কিন্তু টেফলন না দিয়ে পলিটেট্রাফ্লুরোইথিলিনও থাকতে পারে, ঠিক আছে। যে পলিটেট্রাফ্লুরোইথিলিন তৈরিতে কি ব্যবহার করা হয়, ঠিক আছে, ফ্লোরিন। তাহলে এটার ফুল ফর্ম হচ্ছে পলিটেট্রা, টেট্রা মানে 4, ফ্লুরো ইথিলিন, পলিটেট্রাফ্লুরোইথিলিন। তাহলে এটা স্ট্রাকচার কেমন হয় দেখো, টেট্রাফ্লুরোইথিলিনের স্ট্রাকচার হয়, এই ইথিলিনের স্ট্রাকচার এরকম,
দেখো এই ফ্লুরিনের জায়গায় যদি 4টে হাইড্রোজেন থাকতো তখন সেটা ইথিলিন হতো, ঠিক আছে। যখন টেট্রা ফ্লুরো ইথিলিন হবে তখন 4টে হাইড্রোজেনের জায়গায় 4টে ফ্লুরিন থাকবে। এবার এটার হোল টু দি পাওয়ার n বলা হয়, মানে অনেকগুলো পলি টেট্রা ফ্লুরো ইথিলিন মিলে পলিটেট্রা ফ্লুরো ইথিলিন হয়। এর বন্ডটা ধরো এই একটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখো এখানে একটা F এর জায়গায় এখানে একটা কার্বন চলে আসবে, এখানে একটা ডবল বন্ড C হয়ে যাবে, এইদিকে একটা F হয়ে যাবে, এখানে একটা F হয়ে যাবে, আবার এই দিক থেকে পরপর এইদিকে বাঁ দিকে ডান দিকে বাড়তে থাকবে লম্বা চেন, তাকে বলা হয় পলিমার। এগুলোকে বলা হয়, এগুলো তোমরা আশা করি 9-10 এ পড়েছো। তাহলে টেট্রা ফ্লুরো ইথিলিনের পলিমার নাম হচ্ছে পলিটেট্রা ফ্লুরো ইথিলিন, তাকে টেফলন বলা হয়। সেটা ফ্লুরিন প্রয়োজন হয় এটা তৈরি করতে টেফলন। নেক্সট হচ্ছে ফ্লুরোকার্বন তৈরিতে ব্যবহৃত হয়, ঠিক আছে। ফ্লুরোকার্বন যেমন ক্লোরোফ্লুরোকার্বন CFC, ঠিক আছে, যেটা ফ্রিজে তারপরে ফ্রিজিং এজেন্ট হিসেবে ব্যবহৃত হতো, সেরকম ফ্লুরোকার্বন তৈরিতে ব্যবহৃত হয়। আর মেন যেটা এটা পরীক্ষার জন্য ভীষণ ভাবে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ইউরেনিয়ামের হেক্সাফ্লুরাইড তৈরি করতে ব্যবহৃত হয়। তাহলে ইউরেনিয়ামের হেক্সাফ্লুরাইড এটা তৈরিতে ব্যবহৃত হয়, এটা করে আমার লাভ কি হবে সেটা দেখো, সেটা আমি বলে দিচ্ছি। দেখো ইউরেনিয়ামের হেক্সাফ্লুরাইড মানে হচ্ছে সংকেত কি হবে UF6। তাহলে এটা করে আমার কি হবে, দেখো ইউরেনিয়ামের দুটো আইসোটোপ ইম্পর্টেন্ট, একটা হচ্ছে U235 এন্ড U238। এই U235 যেটা সেইটা কিন্তু আমার নিউক্লিয়ার বোম বা অ্যাটম বোম, ঠিক আছে, সেইটাতে ব্যবহার করা হয়, ঠিক আছে। এবার ইউরেনিয়াম 235 এন্ড ইউরেনিয়াম 238 একসঙ্গেই থাকে, তাহলে এই দুটোকে সেপারেট করতে হবে। তো সেপারেট কিসের মাধ্যমে করা হয়, এই টোটাল ইউরেনিয়ামটাকে ইউরেনিয়াম হেক্সাফ্লুরাইডে ট্রান্সফার করা হয়। কার সঙ্গে রিঅ্যাকশন করে না, ফ্লুরিনের সঙ্গে রিঅ্যাকশন করে। তাহলে ফ্লুরিনের সঙ্গে রিঅ্যাকশন করে UF6 তৈরি করা হয়। এরপর এই UF6টা একটা পোরাসের মধ্য দিয়ে যখন পাঠানো হয়, যেহেতু U235 টা লাইটার, ঠিক আছে, মানে হালকা, তার জন্য এটা আগে বেরিয়ে আসে, এর স্পিডটা বেশি হয়, তাহলে আগে বেরিয়ে আসে, তখন এটাকে নিয়ে নেওয়া হয় আর এটা রয়ে যায়। তাহলে U235 টাকে আলাদা করা যায়। ক্লিয়ার, বোঝা গেছে? তার জন্য এটা ইম্পর্টেন্ট, ইউরেনিয়ামের হেক্সাফ্লুরাইড তৈরিতে ব্যবহৃত হয়। হেক্সাফ্লুরাইডটা আর কিছু নয়, হেক্সাফ্লুরাইডটা তৈরি করা হয় এই কারণে, এই দুটোকে সেপারেট করার জন্য, কারণ আমার U235 টা প্রয়োজন। ক্লিয়ার? নেক্সট হচ্ছে ফ্লুরিনের পরে আসছে ক্লোরিন। ক্লোরিনের দুটো ইম্পর্টেন্ট ব্যবহার আছে, একটা হচ্ছে জলকে জীবাণুমুক্ত করতে ব্যবহার করা হয়, এটা ভেরি ইম্পর্টেন্ট। আর এটাও ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে PVC পাইপ ধরো PVC তৈরি করতে। PVC এর পুরো নাম হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড। পলিভিনাইল ক্লোরাইড। তাহলে পলিভিনাইল ক্লোরাইড মানে ভিনাইল ক্লোরাইড যেটা আছে, ঠিক আছে, ভিনাইল ক্লোরাইডের পলিমার, ঠিক আছে, ভিনাইল ক্লোরাইডের পলিমার। ভিনাইল ক্লোরাইডের পলিমার মানে হচ্ছে এটার পলিমার, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো নেক্সট হচ্ছে ব্রোমিন। ব্রোমিনের সংকেত হচ্ছে Br2, ক্লোরিনের Cl2। এই ব্রোমিনের মেন যে ব্যবহারটা আছে, এটা হচ্ছে AgBr তৈরিতে ব্যবহৃত হয়, যেটা কিসে কাজে লাগে না, আলোক চিত্রে ব্যবহার করা হয়। AgBr এর পুরো নাম কি, সিলভার ব্রোমাইড। সিলভার ব্রোমাইড। আর এটা পরীক্ষাতে এসেছে, আসবেও, সেটা হচ্ছে কাঁদানে গ্যাসে ব্যবহৃত বেঞ্জাইল ব্রোমাইড তৈরিতে ব্যবহার করা হয়। বেঞ্জাইল ব্রোমাইড। বেঞ্জাইল গ্রুপ কোনটাকে বলে, দেখো এখানে আমি আঁকছি, দেখো বেঞ্জিন রিং যেমন ভাবে আঁকলাম, এইটার সময় যদি CH2 থাকে, দেখো CH3 হলো টলুইন, দিয়ে একটা যদি বন্ড এরকম ফাঁকা থাকে, তাকে বেঞ্জাইল গ্রুপ বলে। তো বেঞ্জাইল কি বলেছে, ব্রোমাইড, মানে এখানে একটা Br আছে, এটা হচ্ছে বেঞ্জাইল ব্রোমাইডের স্ট্রাকচার। এই বেঞ্জাইল ব্রোমাইডটা কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্যবহার করা হয়েছিল, ঠিক আছে। এটাতে ইচিং হয়, ঠিক আছে, স্কিনের উপর এফেক্ট পড়ে, ঠিক আছে, যার জন্য এটা কাঁদানে গ্যাস হিসাবে বেঞ্জাইল ব্রোমাইড তৈরিতে ব্রোমিন ব্যবহার করা হয়। ক্লিয়ার? আচ্ছা, এরপর দেখো আজকের লাস্ট
যে মৌলটা তার নাম হচ্ছে আয়োডিন I2। এই আয়োডিনের কি কি ব্যবহার আছে? এটা হচ্ছে সিলভার আয়োডাইড তৈরিতে আলোকচিত্রের ইমালশন। আগে এখানে আলোকচিত্রের ফ্রিজিং এজেন্ট বলেছিলাম, ঠিক আছে, সেটা সোডিয়াম থায়োসালফেট। আর সিলভার আয়োডাইড মানে AgI, যেমন সিলভার ব্রোমাইড AgBr, সিলভার আয়োডাইড মানে হচ্ছে AgI। আলোকচিত্রের কিসে ব্যবহার করা হয়? ইমালশন। এগুলো মনে রাখবে, এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো। আলোকচিত্রের ফ্রিজিং এজেন্ট হিসাবে কি ব্যবহার করা হয়, আলোকচিত্রের ইমালশনে কোনটা ব্যবহার করা হয়, আলোকচিত্রে কোনটা ব্যবহার করা হয়। ক্লিয়ার? আর লাস্ট এটা মনে রাখবে, সেটা হচ্ছে পরীক্ষাগারে বিকারক হিসাবে ব্যবহার করা হয়। ক্লিয়ার? দেখো আমি যেসব স্ট্রাকচার, যেসব জিনিসগুলো তোমাদের বোঝা দরকার, ফুল ফর্ম কি, কারণ অনেক সময় এই যে TNT এগুলো ফুল ফর্মও আসে, টেফলনের ফুল ফর্মও পরীক্ষাতে আসে, ঠিক আছে। তাহলে এইগুলো আমি সমস্ত কিছু তোমাদেরকে বলে দিলাম, ঠিক আছে। এরপর তোমরা খাতায় এগুলো নোট ডাউন করো, ভালো করে পড়াশোনা করো। আর ক্লাস কেমন লাগলো কমেন্টে জানাও। ক্লাস ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে। আর আমার এই ক্লাসটা বন্ধুদের মাঝে তোমরা শেয়ার করে দাও। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা, তারা চটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও।